হ্যালো ফ্রেন্ডস, অ্যাডভান্স জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা ভিডিওটি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে তোমাদের বন সহায়কের যে নতুন একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটি নিয়ে তোমাদেরকে আজকে আলোচনা করব। তোমরা ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং কীভাবে তোমরা ফর্মটা মেন অফিসে গিয়ে জমা দিয়ে আসবে। দেখে নাও যে এখানে দেখো এঙ্গেজমেন্ট অফ বন সহায়ক, এখান থেকে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভাইড নোটিফিকেশান নম্বর এইটা ডেটেড 22/7/2020 has created 2000 posts in a new category called বন সহায়ক অন পিওরলি কন্ট্যাকচুয়াল বেসিস। অর্থাৎ এই পোস্টটা কিন্তু তোমাদের পিওরলি কন্ট্যাকচুয়াল বেসিসে হবে এবং ইট ইজ নাও প্রপোজ টু এঙ্গেজ পার্সোনাল ইন কমপ্লিয়েন্স উইথ দ্য অর্ডার অনারেবল হাইকোর্ট অ্যাট ক্যালকাটা ডেটেড 3/5/2023 অ্যাজ ফলোস। অর্থাৎ এই 3/5/2023 কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে। এখানে কি যে দেখো কন্ডিশন অফ সার্ভিস কি বলেছে যে দ্য পোস্ট ইজ পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্যাকচুয়াল বেসিস। অর্থাৎ পোস্টটা কিন্তু তোমাদের পিওরলি টেম্পোরারি এবং কন্ট্যাকচুয়াল বেসিসে হবে, এটা কিন্তু পার্মানেন্ট পোস্ট নয়। জেনারেশন দেখো 10,000 রুপিস পার মান্থ, অর্থাৎ 10,000 টাকা প্রতি মাসে তোমাদেরকে মাইনে বাবদ দেওয়া হবে। এখানে দেখো কি বলেছে, পোস্টিং ওয়াইল দ্য ক্যান্ডিডেটস এঙ্গেজড ক্যান বি আস্কড টু ওয়ার্ক এনিওয়ার ইন দ্য স্টেট, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস আর লাইকলি টু বি অর্ডিনারি পোস্টেড in the same district as their place of residence or in nearby district with the same administrative divisions। অর্থাৎ তোমাদেরকে যে কোনো ডিস্ট্রিক্টেই পাঠানোর যেতে পারে, কিন্তু প্রধানত তোমাদের যেই ডিস্ট্রিক্টের রেসিডেন্ট বা যেই ডিস্ট্রিক্টে থাকো পার্মানেন্ট রেসিডেন্ট, তাকে সেই ডিস্ট্রিক্টেই দেওয়ার চেষ্টা করা হবে, অথবা যদি একান্তই না হয় তাহলে সেই ডিস্ট্রিক্টের যে পাশের ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে দেওয়া হবে এবং সেম অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনেই কিন্তু দেওয়া হবে। দেখো এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনগুলো এখানে দিয়ে দিয়েছে। দেখো প্রেসিডেন্সি ডিভিশনের আন্ডারে কী কী পড়ছে, হাওড়া, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, কলকাতা। মেদিনীপুর ডিভিশনে কী কী পড়ছে, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া। বর্ধমান ডিভিশনে পড়ছে কি, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি। মালদা ডিভিশনে কি পড়ছে, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। আর জলপাইগুড়ি ডিভিশনে কী পড়ছে, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং। এই হচ্ছে তোমাদের যে 5টি ডিভিশন এখানে ওরা ভাগ করেছে গোটা ওয়েস্ট বেঙ্গলের যে জেলাগুলিকে। এই ডিভিশনে যার যে ডিভিশন আছে তাকে সেই ডিভিশনেই কিন্তু পাঠানো হবে। নেক্সট দেখো যে হাউ এভার দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি প্রিপেয়ার্ড ফর ওয়ার্কিং এনিওয়্যার ইন দ্য স্টেট ইন দ্য এক্সিজেন্সি অফ ওয়ার্ক রিকোয়ারমেন্ট। কিন্তু তা হলেও তোমাদের কিন্তু এই পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় কাজ করতে যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তো এলিজিবিলিটি কি বলেছে, অর্থাৎ তোমাদের যোগ্যতা কি লাগবে এই বনসহায়ক দপ্তরে চাকরির জন্য। এখানে বলেছে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশন শুড বি পাস অ্যাটলিস্ট ক্লাস 8 এক্সাম ফর এ রেকগনাইজ স্কুল। অর্থাৎ যে কোনো রেকগনাইজ স্কুল থেকে তোমাদের কিন্তু ক্লাস 8 যে এডুকেশান ক্লাস 8-এর যে বোর্ডটি রয়েছে বা ক্লাস 8 পাস যোগ্যতা তোমাদের হতে হবে। এবং এজ লিমিট কি বলেছে যে অ্যাপ্লিকেশন শুড বিটুইন 18 to 40 ইয়ার্স এজ অ্যাজ অন 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাপ্লিকেশন। অর্থাৎ 2023 অনুযায়ী তোমাদের কিন্তু 18 থেকে 40 বছর বয়সী হতে হবে এবং 5 ইয়ার্স রিল্যাক্সেশন আছে, যে SC/ST ক্যান্ডিডেটদের কিন্তু 45 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন জমা দিতে পারবে। এবার দেখো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কী হতে হবে, যে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্টস শুড বি ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং অ্যাপ্লিকেশন ইজ টু বি মেড অনলি টু দ্য এঙ্গেজমেন্ট বোর্ড অফ দ্য ডিস্ট্রিক্ট অফ রেসিডেন্স অ্যাজ স্পেসিফাইড। অর্থাৎ তোমাদের যে যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু অতি অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে। তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরের কোনো বাসিন্দা হলে সেখান থেকে কিন্তু তোমরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এখানে সেক্স দেখো বলেছে নো বার, অর্থাৎ কোনো মেল ফিমেল অলওয়েজ সবসময় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো ফিজিক্যাল কন্ডিশন কি বলেছে, ডিউ টু দ্য নেচার অফ জব দ্য ফরেস্ট এরিয়াজ পার্সনস উইথ ফিজিক্যাল ডিসেবিলিটি উইল বি অ্যাসেসড বাই দ্য রেসপেক্টিভ এঙ্গেজমেন্ট বোর্ড অ্যাজ টু দেয়ার সুইটেবিলিটি টু দ্য নেচার অফ জব। যেহেতু তোমাদের এটি বনসহায়ক দপ্তরের কাজ, তো সেহেতু তোমাদের কিন্তু শারীরিকভাবে প্রস্তুতি থাকতে হবে, যাতে তোমরা বনের যে কোনো কাজ, বন জঙ্গলের যে কোনো কাজে তোমরা নিজেদেরকে ভালোভাবে কাজ করতে পারো, সেই অনুযায়ী কিন্তু তোমাদের শারীরিক যাতে কোনো সমস্যা না থাকে সেটি কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে দেখো দ্য ফলোয়িং ডকুমেন্ট শ্যাল বি অ্যাকসেপ্টেড অ্যাজ প্রুফ অফ রেসিডেন্স, এজ অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড অ্যাজ ফটো আইডি। যেই ফটো আইডিগুলো তোমাদেরকে এখানে জমা করতে হবে সেগুলি কী কী দেখো, প্রুফ অফ রেসিডেন্স অ্যান্ড ফটো আইডি। দেখো রেসিডেন্সিয়াল অ্যান্ড ফটো আইডি ক্ষেত্রে তোমরা আধার কার্ড দিতে পারো বা ভোটার কার্ড দিতে পারো। এবং দেখো প্রুফ অফ এজ অ্যান্ড ফটো আইডি, প্রুফ অফ এজের হিসেবে তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো, আধার কার্ড দিতে পারো এবং প্যান কার্ড দিতে পারো। আর এডুকেশন কোয়ালিফিকেশান কি, মার্কশিট অফ লাস্ট এক্সাম পাস্ট। তোমরা যে লাস্ট এক্সাম কোয়ালিফাই করেছো সেই লাস্ট এক্সামের যে তোমাদের রেজাল্ট, সেই এক্সামের মার্কশিটের জেরক্স তোমাদেরকে দিতে হবে। নেক্সট দেখো সিলেকশন প্রসেস কী হবে, যে অল অ্যাপ্লিকেশনস উইল বি ইনিশিয়ালি স্ক্রিনড ফর লোকেশন অফ রেসিডেন্স ফর দ্য রেসপেক্টিভ এঙ্গেজমেন্ট বোর্ড অ্যান্ড দ্য ওয়ান্স দ্যাট আর নট সামারিলি রিজেক্টেড শ্যাল বি দেন স্ক্রিনড ফর দেয়ার কোয়ালিফাইং ক্রাইটেরিয়া।
post screening eligible applicants will be called for an evaluation come interview by the concerned engagement board with original documents. The board will verify the original certificate of each ক্যান্ডিডেট এর সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল প্রুফ, এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড ফটো আইডি। দেখো তোমাদের এখানে বলে রাখি, তোমাদের কিন্তু এখানে যে বনসহায়ক দপ্তরের চাকরিটি রয়েছে এখানে কিন্তু তোমাদের কোনো রিটেন টেস্ট হবে না, এখানে কিন্তু পুরোটাই তোমাদের ইন্টারভিউ বেস। এবং কিসের বেসিসে তোমাদের যে ক্রাইটেরিয়াটা রয়েছে, নাম্বারগুলো তোমাদের কিসের বেসিসে দেওয়া হবে, দেখো রয়েছে যে এবিলিটি টু রিড বেঙ্গলি অর এনি অফিসিয়ালি রেকগনাইজ ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অ্যাজ অ্যাপ্লিকেবল ইন দ্য ডিস্ট্রিক্ট আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1961 অ্যাজ অ্যামেন্ডেড ফর দ্য টাইম টু টাইম। এখানে কিন্তু তোমাদের 30 মার্কস থাকবে, অর্থাৎ তোমাদের বাংলা পড়ার দক্ষতা এটা কিন্তু তোমাদের থাকতে হবে এবং বাংলা পড়ার দক্ষতা অনুযায়ী তোমাদের 30 মার্কস বরাদ্দ থাকবে। এবং হচ্ছে দেখো এবিলিটি টু রাইট বেঙ্গলি, অর্থাৎ বাংলা পড়া এবং লেখার যে দক্ষতা সেটা তোমাদেরকে থাকতে হবে, যেটাতে দেখো পড়ার ক্ষেত্রে 30 মার্কস এবং লেখার ক্ষেত্রে 30 মার্কস বরাদ্দ থাকবে। নেক্সট হচ্ছে দেখো রয়েছে এবিলিটি টু রিড ইংলিশ অর হিন্দি, অর্থাৎ ইংলিশ বা হিন্দি পড়ার দক্ষতা থাকতে হবে, সেটা হচ্ছে 10 মার্কস থাকবে এখানে। এবং জেনারেল নলেজ ওরাল টেস্ট, অর্থাৎ জিকের বেসিসে তোমাদের ইন্টারভিউ বোর্ডে জিকের বেসিসে কোয়েশ্চেন করা হবে, সেখানে তোমাদের 20 মার্কস বরাদ্দ থাকবে। এবং লাস্ট হচ্ছে দেখো পার্সোনালিটি ফিটনেস ফর ফরেস্ট্রি ওয়ার্ক, অর্থাৎ বনসহায়ক দপ্তরে বনের বিভিন্ন কাজে কর্মের জন্য সেখানে তোমাদের ফিজিক্যাল ফিটনেস কতটা সেটা দেখা হবে 10 মার্কস, অর্থাৎ এখানে 100 মার্কস টোটাল রয়েছে। কিন্তু এখানে কিন্তু দেখো এখানে 3 জন মেম্বার তোমাদের 100 100 100 অর্থাৎ 300 মার্কসের কিন্তু তোমাদের এক্সাম হবে। প্রত্যেকটা একজন ইন্টারভিউয়ার তোমাদেরকে 100 মার্কসের নাম্বার দেবে, তো 3 জন ইন্টারভিউয়ার টোটাল 300 মার্কসের ইন্টারভিউ যে তোমাদের হবে, সেখানে কিন্তু 300 মার্কসের তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে ফুলফিল করতে হবে। নেক্সট দেখো অল দ্য 3 মেম্বার্স অফ দ্য এঙ্গেজমেন্ট বোর্ড শ্যাল অ্যাওয়ার্ড মার্কস টু each candidate as per above criteria out of total 100 and their merit list shall be prepared by adding the marks given by each member and organizing the evaluated candidates in the descending order of marks obtained out 300, অর্থাৎ তোমাদের 300 এর বেসিসে যেই মার্কসটা তোমরা পাবে সেই বেসিসে কিন্তু মেরিট লিস্ট নির্ণয় করা হবে। এবার দেখো ইন কেস অফ ক্যান্ডিডেট গেটিং সেম মার্কস দ্য এজ অফ ক্যান্ডিডেট উইল বি টেকেন কনসিডারেশন উইথ দ্য ওল্ডেস্ট বিং অ্যালোটেড অফ এ বেটার র্যাঙ্ক। যেমন ধরো দুটো ক্যান্ডিডেট যদি একই মার্কস পায় তাহলে সেক্ষেত্রে যার একটু এজ বেশি তাকে কিন্তু প্রেফার করা হবে। নেক্সট দেখো ইন কেস দ্য ক্যান্ডিডেট সেম এজ অ্যান্ড মার্কস দ্য ক্যান্ডিডেট স্কোরিং হায়ার ইন দ্য জেনারেল নলেজ ওরাল টেস্ট উইল দ্য হাই র্যাঙ্ক, অর্থাৎ তোমাদের যারা সেম এজে রয়েছে এবং দুজন ক্যান্ডিডেট যদি সেম এজের হয় এবং সেম মার্কস পায়, সেক্ষেত্রে কিন্তু তারা জিকে বা ওরাল যে টেস্টটি হবে তোমাদের জেনারেল নলেজের ওপর, সেই জেনারেল নলেজের যার মার্কস বেশি পাবে সেই অনুযায়ী কিন্তু তাদের র্যাঙ্ক সিলেক্ট করা হবে। এবং দেখো রয়েছে যে ACB ওয়াইজ সিলেক্ট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড কন্টেনিং নেমস অফ ক্যান্ডিডেটস হু স্কোর মার্কস আপ টু এ কাট অফ বি ফাইনালাইজড বাই দ্য রেসপেক্টিভ CBE, অর্থাৎ তোমরা যেই মেরিট লিস্টটা বেরোবে সেখানে তারা কাট অফ মার্কসের উপরে উঠবে তাদেরকেই কিন্তু লিস্ট হিসাবে ফাইনালাইজ করা হবে। এবং এঙ্গেজমেন্ট শ্যাল বি মেড এগেইনস্ট দ্য নাম্বার অফ পোস্ট ইন দ্য সার্কেল অন দ্য বেসিস অফ র্যাঙ্কিং ইন দ্য সিলেক্টেড লিস্ট, অর্থাৎ তোমাদের যে যতগুলো তোমাদের রিক্রুটমেন্টের জন্য যতগুলো তোমাদের পোস্ট খালি রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের লিস্ট বের করা হবে, সেটাই এখানে বলা রয়েছে। পার্সন আনফিট ফর ফরেস্ট্রি ওয়ার্কস উইল বি রিজেক্টেড আউটরাইট গিভিং ডিউ রিজনস, যে কোনো ক্ষেত্রেই তোমরা যদি অনেক মার্কস পেয়েও থাকো, সেই যদি ফরেস্ট্রি ওয়ার্কস অর্থাৎ বন জঙ্গলের যে কাজকর্ম সেই কাজকর্মের ক্ষেত্রে যদি তার ফিজিক্যাল ফিটনেস ঠিকঠাক না হয় তাহলে কিন্তু তাকে ইনিশিয়ালি সেখান থেকে কোয়ালিফাই করে দেওয়া হবে। এবার দেখো রয়েছে এ মেম্বার সেক্রেটারিজ অফ দ্য CBE উইল প্রিপেয়ার দ্য ফাইনাল মার্কিং লিস্ট অ্যান্ড কিপ ইট ইন কনফিডেন্সিয়াল, অর্থাৎ এই ফাইনাল মার্কিং লিস্টটা কীভাবে তৈরি করা হবে এটা কিন্তু কনফিডেন্সিয়াল রাখা হবে। নেক্সট রয়েছে দেখো যে সার্কেল এঙ্গেজমেন্ট বোর্ড, ইচ এঙ্গেজমেন্ট বোর্ড উইল কম্প্রাইজেস অফ 3 মেম্বার্স, অর্থাৎ প্রত্যেকটা বোর্ড 3 মেম্বার্স অনুযায়ী হবে, সেটা আমরা দেখলাম। ইট উইল বি হেডেড বাই এ চিফ কনজারভেটর অফ ফরেস্ট CCF উইথ 2 ডিভিশনাল ফরেস্ট অফিসার্স, ডেপুটি কনজারভেটর অফ ফরেস্ট অ্যাজ মেম্বার্স, ওয়ান অফ দ্য DFO বা DCF উইল বি দ্য মেম্বার সেক্রেটারি ফর দ্য বোর্ড। এখানে দেখো 3 জন মেম্বার অনুযায়ী তোমাদের যে ক্যান্ডিডেট সিলেকশন এটা কিন্তু 3 জন মেম্বারের মতামতের ওপর হবে। নেক্সট দেখো রয়েছে যে দ্য জুরিসডিকশন অফ দ্য CEBs কনস্টিটিউট ফর দ্য পারপাস অফ এঙ্গেজমেন্ট ইজ অ্যাজ ফলোজ। এখানে দেখো কোন ডিস্ট্রিক্টের কোন চেয়ারপারসন এবং মেম্বার রয়েছে সেইগুলো তোমাদের এখানে বলা হয়েছে। এখানে দেখো যে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের ক্ষেত্রে এখানে চেয়ারপারসন হচ্ছে CCF সাউথ ইস্ট, আর হুগলি, হাওড়া, কলকাতা এখানে দেখো রয়েছে CCF কনজারভেশন অ্যান্ড এক্সটেনশন। এগুলো
তোমাদেরকে দেখে রাখতে হবে, কারণ এই যে তোমাদের চেয়ারপারসন রয়েছে, এই চেয়ারপারসনের যে তোমাদের যে বলে দেওয়া রয়েছে যে যেই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে, তাকে কিন্তু এই যে চেয়ারপারসনের জায়গাগুলো বলে দিয়েছে, এইখানে কিন্তু তোমাদেরকে দেখে নিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। আমি তোমাদেরকে পিডিএফটি দেখাচ্ছি, দেখলেই তোমরা ভালো করে বুঝতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্মটা বন সহায়ক প্রকল্প থেকে দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাদের যাদের প্রয়োজন তারা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এছাড়া তোমরা যদি এখানে তোমাদের নিয়ম বলে দেওয়া রয়েছে, দেখো বাংলা এবং ইংলিশ দুটোতেই এই ফর্মের নিয়মাবলী দেওয়া রয়েছে, এবং কে কোন ডিস্ট্রিক্টে কার কাছে তোমরা ফর্ম ফিল আপের আবেদন জমা দেবে সেটাও কিন্তু বলে দেওয়া রয়েছে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু অফলাইন জমা করতে হবে, অর্থাৎ কোনো রকম অনলাইন কিন্তু এখানে জমা করা যাবে না। তো সেক্ষেত্রে তোমরা এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারো, অথবা এই ফর্ম অনুযায়ী তোমরা হাতে লিখে বা এটা টাইপ করে কিন্তু প্রিন্ট করে নিতে পারো। তাহলে দেখো আমরা এখানে বলি, আমি প্রথমে বাংলাটিই পড়ছি, যে বন সহায়ক পদের জন্য আবেদনপত্র এখানে রয়েছে। দেখো যে মাননীয় মুখ্য বনপাল এবং সভাপতি মণ্ডল নিয়োগ বোর্ড, যে জেলা থেকে বিলং করছো এবং যে জেলায় বাসিন্দা সেই জেলায় এখানে নামটি লিখবে, এবং লেখা রয়েছে দেখো, মহাশয় আপনাদের বিভাগ পক্ষ হইতে এই তারিখে দৈনিক সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী বনসহায়ক পদের জন্য আমার আবেদনপত্রটি অনুগ্রহপূর্বক বিবেচনা করা হোক। এটা হচ্ছে আজকে 20 মে, এটা কিন্তু 19th মে 2023-তে কিন্তু এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে। তাই এইখানে কিন্তু তোমরা 19/05/23 এই ডেটটি কিন্তু তোমরা লিখবে। নেক্সট দেখো রয়েছে যে নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ, তোমরা যে এখানে যা যা রয়েছে এই বক্সটি ফিল আপ করবে, এবং তোমাদেরকে এই যে ফর্মটা এটার সঙ্গে তোমাদের যে এজ প্রুফের যে একটি জেরক্স, অর্থাৎ আধার কার্ড বা প্যান কার্ড বা বার্থ সার্টিফিকেটের জেরক্স, ঠিকানার প্রমাণপত্র হিসাবে আমি একটু আগেই বললাম যে আধার কার্ডের জেরক্স, এছাড়া শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, সবটাই তোমাদেরকে জেরক্স প্রোভাইড করতে হবে। এছাড়া তোমরা যদি তপশিলি জাতি বা উপজাতি হও বা অনগ্রসর শ্রেণীর শংসাপত্র হয়, এবার সেক্ষেত্রে তোমাদের যদি সেটা থাকে তাহলে তারও জেরক্স তোমাদেরকে প্রোভাইড করতে হবে। কোনো রকম অরিজিনাল ডকুমেন্টস কিন্তু এখানে লাগবে না, এবং তোমরা এখানে তারিখ দিয়ে দেবে এবং এখানে তোমরা সিগনেচার করে দেবে। নেক্সট দেখো রয়েছে, দেখো এই নির্দেশাবলীটি একটু ভালো করে পড়ে নিই আমরা, যে আবেদনপত্রটি ডাউনলোড করিতে হইবে অথবা একই বিন্যাসে আবেদন করিতে পারেন, আবেদনপত্রটির নির্দেশ অনুযায়ী যথাযথভাবে পূরণ করতে হইবে। অর্থাৎ আমি একটু আগেই বললাম যে তোমরা এইটি প্রিন্ট করে নিতে পারো, বা এরকমই যদি নিজেরা টাইপ করতে চাও বা হাতে লিখতে চাও, এই রকম অনুযায়ী কিন্তু করবে। নেক্সট হচ্ছে দেখো, আবেদনপত্রের সহিত প্রয়োজনীয় সকল সংযুক্তিপত্রগুলি দৃঢ়ভাবে সংযুক্ত করতে হইবে, কেবলমাত্র প্রাসঙ্গিক নথিপত্রের সত্যপ্রয়িত ফটোকপি সংযুক্ত করিতে হইবে, কোনোরূপ আসল বা মূল প্রমাণপত্র সংযুক্ত করার প্রয়োজনীয়। অর্থাৎ ওনারা যেগুলো চেয়েছেন শুধুমাত্র সেইগুলোরই জেরক্স কপি তোমরা দেবে, এক্সট্রা কোনো ডকুমেন্টস তোমরা দেবে না। নেক্সট হচ্ছে দেখো, সকল সংযুক্তিপত্র সহিত আবেদনপত্রটি একটি মাত্র খামে মুখবন্ধ অবস্থায় নিম্নের প্রদত্ত তালিকাভুক্ত কেন্দ্রের স্থায়ী ঠিকানা অনুসারে নির্ধারিত জেলার জন্য নির্দিষ্ট বাক্সে জমা করিতে হইবে। ব্যতিক্রমে আবেদনপত্রটি নির্ধারিত তারিখের মধ্যে সাধারণ ডাকে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যেতে পারে, তবে সেক্ষেত্রে ডাকে প্রাপ্তির বিলম্বের জন্য এই দপ্তর দায়ী থাকবে না। প্রাপ্তির শিকার চাহিদা রেজিস্টার ডাক বা স্পিড পোস্ট কোনো আবেদনপত্র পাঠানো যাবে না। অর্থাৎ তোমরা রেজিস্টার ডাক বা স্পিড পোস্টে কোনো আবেদনপত্র পাঠাতে পারবে না। তোমাদের যে নির্ধারিত জেলার যে নির্ধারিত জেলার জন্য যে নির্দিষ্ট যে তোমাদের ঠিকানা রয়েছে, সেই নির্দিষ্ট বাক্সেই কিন্তু এই যে স্থায়ী ঠিকানাগুলো রয়েছে এখানে কিন্তু তোমাদের ফর্মটি জমা করে আসতে হবে। এবং তাছাড়া তোমরা সাধারণ ডাক বা কুরিয়ার সার্ভিসও করতে পারো, কিন্তু যদি সেখানে কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে যদি তোমাদের আবেদনপত্রটি পৌঁছতে দেরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এনারা কোনো দায়িত্ব নেবে না, সেটাই এখানে জানিয়ে দেওয়া হয়েছে। নেক্সট দেখো রয়েছে, আবেদন দেওয়ার পর হইতে 7টি কর্মদিবসের মধ্যে আবেদনপত্রটি গ্রহণের প্রক্রিয়াটি সমাপ্ত হবে। অর্থাৎ 19 তারিখ থেকে 7 দিন, অর্থাৎ 25 মে পর্যন্ত কিন্তু আবেদনপত্রটি জমা নেওয়া হবে, তারপর কিন্তু আবেদনপত্র গ্রহণ বন্ধ হয়ে যাবে। এবং আবেদনকারী বাসস্থান অনুসারে নিম্নলিখিত তালিকাভুক্ত মুখ্য বনপালের নিকট কিন্তু আবেদন করতে হইবে। অর্থাৎ দেখো তোমাদের এখানে বলে দিয়েছে যে যেই জেলার বাসিন্দা সেই জেলার যে মুখ্য বনপাল, সেখানে কিন্তু বা সেই অফিসে তোমরা কিন্তু অফিসে গিয়ে, আমার মতে বলে তোমরা যদি অফিসে গিয়ে একদম ডাইরেক্ট হাতে হাতে জমা দিয়ে আসতে পারো অফলাইন ফর্মটি, সেটি সবচেয়ে গ্রহণযোগ্য হয়। কিন্তু কারণ ডাক বিভাগের ক্ষেত্রে তোমরা যদি পাঠাও, তাহলে যদি বাই চান্স কোনো কারণে লেট হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের আবেদনপত্রটি সঠিক জায়গায় পৌঁছাবে না। এখানে দেখো বীরভূম এবং পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে মুখ্য বনপাল হচ্ছে দক্ষিণ পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, এখানে মুখ্য বনপাল সংরক্ষণ ও প্রসারণ। দেখো এখানে প্রত্যেকটি যে মুখ্য বনপাল যেখানে তোমাদেরকে পাঠাতে হবে, সেখানে তোমাদের এগুলো বলে দেওয়া আছে। তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিও আমার ডেসক্রিপশন বক্স থেকে, তাহলে কিন্তু তোমরা পুরো যেভাবে তোমরা যে জেলার বাসিন্দা সেই জেলা থেকে কিন্তু এই সকল জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও, আর কারোর কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।